বাংলা থেকে আমরা যে কোনো সেন্টেন্সের ইংরেজি যাতে করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসটার যে নামটা দিয়েছি সেটা হচ্ছে টেন্স অ্যান্ড ট্রান্সলেশন। টেন্স এবং ট্রান্সলেশন, টেন্স এর সাথে ট্রান্সলেশনের যে সাদৃশ্যটা রয়েছে সেই সাদৃশ্যটা তোমাদেরকে আজকের এই ক্লাসটাতে আমি দেখাতে চলেছি। তো টেন্স এবং সেন্টেন্স এর ক্ষেত্রে, টেন্স এবং ট্রান্সলেশন এর ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত আমরা টেন্স পড়ে এসেছি কিভাবে? এতদিন পর্যন্ত টেন্স পড়ে এসেছি প্রেজেন্ট, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, আবার পারফেক্ট কন্টিনিউয়াস পড়েছি, আবার পড়েছি পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, আবার পারফেক্ট কন্টিনিউয়াস পড়ে এসেছি, আবার ফিউচারও ঠিক একইভাবে আমরা পড়ে এসেছি। তো যার কারণে আমরা স্বাভাবিকভাবে জানতে পারিনি যে কোন টেন্সের অর্থ কি দিচ্ছে। আমরা বাংলা ক্রিয়ার সাথে আমরা একটা সাত করে এটার অর্থটা করতে চেষ্টা করিনি, এটার অর্থটা আমরা বুঝতেও পারিনি। শুধুমাত্র এটা পড়ে এসেছি আমরা একাডেমিক পাস করে আসার জন্য বা একাডেমিক রেজাল্টটা ভালো করার জন্য। কিন্তু ইংরেজিটা একটা ভাষা হিসেবে শিখে ইংরেজিটাকে আমরা একটা ব্যবহারযোগ্য মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য এখনো পড়ে আসিনি। তো আজকের এই ক্লাসটাতে আমি আশা করছি যে তোমরা এই ক্লাসটা যদি কমপ্লিট করে দেখো তাহলে বুঝতে পারবে যে টেন্স এর সাথে ট্রান্সলেশনের কতটুকু সাদৃশ্য রয়েছে। So my dear friends, in our today's class I wanna show you tense all, সবকিছু দেখাতে চলেছে, টেন্সের যাবতীয় কিছু যেটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে, সেই উদ্দেশ্যে আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো চলো দেখে আসি যে আমাদের টেন্সের ক্ষেত্রে কি কি কাজে এখানে লাগে। আমি এখানে সেন্টেন্সটা, আমি টেন্স লিখেছি ইনডিফিনিট টেন্স। আমাদের যেভাবে পড়তাম সেটা হচ্ছে কি ছিল, আমরা পড়েছি প্রেজেন্ট ইনডিফিনিট, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একইভাবে পাস্ট এবং ফিউচার পড়ে এসেছি। কিন্তু আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে ইনডিফিনিট। ইনডিফিনিট টেন্স কত রকম আছে? ইনডিফিনিট টেন্স আছে, ইনডিফিনিট টেন্স আছে কত রকম? তিনটা, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তিনটা রকমের ইনডিফিনিট টেন্স আছে। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা এক ফরম্যাটে বসিয়ে একসঙ্গে শেখার চেষ্টা করব। তাহলে দেখে আসি, চলো। সাবজেক্ট V1 অবজেক্ট। ধরে নাও তোমাকে কখনো যদি বলা থাকে যে আমি, তোমাকে ট্রান্সলেশন করতে বলেছে আমি ফুটবল খেলি, ফুটবল খেলি। আচ্ছা, আমি ফুটবল খেলি, এই কথাটা যখন বলা থাকে তখন তুমি এটাকে কিভাবে ট্রান্সলেট করবা? আচ্ছা, এবার দেখার বিষয় আছে। দেখার বিষয়টা হচ্ছে যে আমি ফুটবল খেলি, তোমরা জানো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিটে কি হয়? সাবজেক্ট V1 অবজেক্ট হয়। তো এখন আমি ফুটবল খেলি, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিটেরই কথা, এটা আমি কিভাবে বুঝবো? একটা সেন্টেন্সের তিনটা পার্ট থাকছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, বাংলাতে এটাতে কি বলা হয়? বাংলাকে এটাকে বলা হয় অবজেক্ট, আর এটাকে বলা হয় ভার্ব। আচ্ছা, বাংলা আর ইংরেজির মধ্যে বেসিক ডিফারেন্সটা কি আছে? তাহলে একটা সিম্পল সেন্টেন্স অথবা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমি যখন লিখতে যাব তখন কিভাবে লিখতে হবে? সাবজেক্ট, তারপরে ভার্ব 1, তারপরে অবজেক্ট লিখতে হবে, বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে একটা সেন্টেন্সকে লিখতে হয়। তাহলে বাংলা আর ইংরেজির মধ্যে বেসিক ডিফারেন্সের জায়গাটা কোথায়? ভার্ব এবং অবজেক্টের ক্ষেত্রে বেসিক ডিফারেন্স। বাংলায় থাকে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আর ইংরেজিতে থাকে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে এটা প্রযোজ্য যখন আমরা এটা লিখছি। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে আমি ফুটবল খেলি। তাহলে আমি কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা? এই যে দেখো, এই যে খেলের সাথে কি আছে? খেলের সাথে রস্বই যুক্ত আছে। এই রস্বই যুক্ত থাকলে কোন টেন্স হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে। তাহলে আমি ফুটবল খেলি, আমি যত রকমের কথা বলি, নিত্য নৈমিত্তিক কথা, সেই কথাগুলো আমরা এই সেন্টেন্সটাতে ফেলতে পারবো, এই টেন্সের পার্টে ফেলতে পারবো। যেমন আমি ফুটবল খেলি, আমি বাজারে যাই, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, আমি ক্লাস করি, আমি ক্লাস করাই, যা কিছু কথা বলছি প্রত্যেক দিনের হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা চিরন্তন সত্য। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার যদি বলি যে আমি আমি প্রত্যহ বাজারে যাই, তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিটের কথা। আবার আমি যদি বলি যে আমি প্রত্যেকদিন স্কুলে যাই, কলেজে যাই, প্রত্যেকদিন আমি ক্লাস করি, প্রত্যেকদিন আমি ক্লাসে যাই, প্রত্যেকদিন আমি ঘুমাই, আমি খাই, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, প্রত্যেক দিনের কথা, নিত্য নৈমিত্তিক কথা যখন বলা থাকবে তখন সেটা কোন টেন্সে যাবে? তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাবে। এটা বুঝবো কিভাবে? একটা সেন্টেন্সের ক্ষেত্রে বাংলা আমরা খেয়াল করতে হবে। বাংলা যখন খেয়াল করবো, আমি ফুটবল খেলি, দেখো খেলির সাথে কি আছে? রস্বই আছে। আবার আমি যদি বলি যে সে
ফুটবল খেলে। এটার সাথে কি আছে বলতো? এটার সাথে এ যুক্ত আছে। এটার সাথে কি আছে? এই যে এ যুক্ত আছে। তাহলে সে ফুটবল খেলে। এটা বলার জন্য আমরা কি ব্যবহার করছি? এ ব্যবহার যখন থাকছে ক্রিয়ার শেষে, বাংলায় ক্রিয়া থাকে শেষে, স্বাভাবিকভাবে বাংলায় ক্রিয়া থাকে কি কোথায়? শেষে। আর ইংরেজিতে ক্রিয়া আমরা ব্যবহার করব কোথায়? মাঝখানে ব্যবহার করব। তাহলে আমি যদি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে যাই, তাহলে কি হচ্ছে? আমি ফুটবল খেলি। আমি দেখতে পাচ্ছি যে এখানে ক্রিয়ার লক্ষণটা কোথায় আছে? এখানে ক্রিয়ার লক্ষণটা আছে রস্বই। যখন রস্বই দেখতে পাচ্ছি ক্রিয়া শেষে, বাংলা ক্রিয়া শেষে যখন এটা দেখতে পাচ্ছি, ই অ এ ও, যেমন আমি ফুটবল খেলি, তুমি ফুটবল খেলো, সে ফুটবল খেলে, তিনি ফুটবল খেলেন, ইত্যাদি ইত্যাদি যখন কথা বলা থাকবে, সব কটার শেষেই দেখো ক্রিয়া শেষে কি পাবো? ই অ এ ও, এগুলো আমরা পাচ্ছি। তাহলে আমি এটাকে কিভাবে করব? ট্রান্সলেট করব এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে। তাহলে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আচ্ছা, আমি ফুটবল খেলি। আচ্ছা, যদি বলি যে তুমি ফুটবল খেলো, তখন কি হবে? ইউ প্লে ফুটবল। যদি বলি যে তারা ফুটবল খেলে, কি হবে? দে প্লে ফুটবল। যদি বলি যে আমরা ফুটবল খেলি, তাহলে কি হবে? উই প্লে ফুটবল, ইত্যাদি ইত্যাদি এখানে আমরা বসাতে চাচ্ছি, বসাতে পারবো আর কি। যে এগুলো যখন থাকবে, তখন এইগুলো সাবজেক্ট যখন থাকবে, সাবজেক্ট যখন আই উই এগুলো যখন থাকবে, প্লুরাল যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, আচ্ছা ইউ এর ক্ষেত্রেও তাই, আমরা যখন এই সাবজেক্টগুলো বসাবো তখন কি হবে? তখন তখন প্লে কে প্লেই রাখবো। আচ্ছা, আমাদের এটা না বলে যদি বলা থাকতো সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে, তাহলে আমরা কি বলবো? দেখো এই সেন্টেন্সটাতেও যে আবার প্রেজেন্ট ইনডিফিনিটের কথা কি দেখে বুঝলাম? এখানে আমরা এ দেখে বুঝলাম, তাই না? এই এই এ দেখে আমরা কি বুঝতে পারলাম? যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের কথা। তাহলে আমরা স্ট্রাকচারে বসিয়ে দেব এবার হি। এই দেখো, আই প্লে ফুটবল যেভাবে বলেছি, উই প্লে ফুটবল যেভাবে বলেছি, ইউ প্লে ফুটবল, তারপরে দে প্লে ফুটবল, সবকটার ক্ষেত্রে কিন্তু ভি ওয়ানটাকে এভাবে রেখে দিয়েছি। আচ্ছা, যদি আমি বলি যে সে ফুটবল খেলে, তখন কিন্তু একটা প্রবলেম আছে। ইংরেজিতে আমরা একটা ব্যবহার করব কিভাবে? হি প্লেজ, প্লেজ ফুটবল। সে ফুটবল খেলে, কি হবে ইংরেজি? হি প্লেজ ফুটবল। এটা কিভাবে বুঝলাম আমি? প্লেজ হবে, কেন হবে? সাবজেক্ট যখন হি, শি, ইট অথবা যে কোনো নাউন হয়, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের সাথে কি হয়? এস বা ইএস যুক্ত হয়। তোমরা জানো যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। ঠিক আছে? তাহলে আমি যদি বলি সে ফুটবল খেলে, তখন কি হবে? হি প্লেজ ফুটবল। সে বাজারে যায়, কি হবে? হি গোজ টু মার্কেট, অথবা বাজারও বলা যায়। সে স্কুলে যায়, কি হবে? হি গোজ টু কলেজ, অথবা শি গোজ টু কলেজ, এটা বলতে পারবো। আবার বলি যে রহিম স্কুলে যায়, কি হবে? রহিম গোজ টু কলেজ। রহিম স্কুল, রহিম গোজ টু কলেজ, রহিম গোজ টু মার্কেট। হ্যাঁ, he goes to school, he goes to college, he reads the holy Quran every day, এটা আমরা বলতে পারি। অর্থাৎ বর্তমানে যখন কোন একটা কথা আমি যখন প্রত্যেক দিনের হ্যাবিচুয়াল ফ্যাক্ট বর্ণনা করব, অথবা ঐতিহাসিক সত্য বর্ণনা করব, অথবা চিরন্তন সত্য বর্ণনা করব, তখন কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ হবে। তো এই ক্ষেত্রে একটা প্যাচের জায়গা আছে, সেটা হচ্ছে যে আমি যখন সাবজেক্ট হিসেবে যখন আই ইউ উই দে এগুলো ছাড়া অন্যান্য ওগুলো বসাবো, যেমন হি শি ইট অথবা এনি নাউন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হিসেবে বসবে, তখন মূল ভার্বের সাথে আমি কি দেব? এস অথবা ইএস ব্যবহার করব। তো যার কারণে আমরা এখানে প্লেস বসিয়েছি। আচ্ছা, এই একটা ফরম্যাট আমি যদি এইখানে বসাই, তাহলে তার কাজটা কি হচ্ছে? ধরে নাও তোমাকে কথা বলা থাকলো, আমি তোমাকে ট্রান্সলেট করতে বলছে যে আমি ফুটবল খেললাম, আমি ফুটবল খেললাম। তখন ট্রান্সলেশন কিভাবে করবে? আমি ফুটবল খেললাম।
আচ্ছা, আমরা বলেছি যে এখানে থেকে আমাকে দেখতে হবে ক্রিয়া। বাংলায় ক্রিয়া আছে কোথায়? এই যে খেললাম, এখানে ক্রিয়া আছে। খেললাম এই কথাটার সাথে কি আছে দেখো তো, লাম যুক্ত আছে। লাম যুক্ত থাকার কারণে কোন টেন্সে হবে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, লাম যুক্ত আছে এখানে। তাহলে আমাদের ক্রিয়ার সাথে কি আছে? লাম আছে। তাহলে আমি কি বলতে পারি? আই প্লেড ফুটবল। আমরা যখন লাম দেখতে পাচ্ছি তখন কি বসাবো? লাম যখন দেখতে পাচ্ছি তখন কি করব? যখন লাম দেখতে পেলাম তখন আমরা খোঁজার চেষ্টা করব যে কোথায় আছে লাম। মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিটের কথা। তা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট ভি2 অবজেক্ট। তাহলে সাবজেক্ট বসিয়েছি আমি, তারপরে বসিয়েছি ভি2 বসিয়েছি, তারপরে বসিয়েছি এই অবজেক্ট। কারণ তোমরা জানো যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব থাকে বাংলায়, আর বা ইংরেজিতে কি করতে হয়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাতে হয়। তাহলে সাবজেক্ট ভি2 তারপরে অবজেক্ট আমি ঠিকভাবে বসিয়ে দিলাম। আচ্ছা, আমি যদি বলি যে সে ফুটবল খেলে, কি হবে? খেললো, তাহলে কি হবে? হি প্লেড ফুটবল। তুমি ফুটবল খেললে কি হবে? ইউ প্লেড ফুটবল। আমরা খেললাম, উই প্লেড ফুটবল। তারা খেললো, দে প্লেড ফুটবল। ইত্যাদি ইত্যাদি আমরা বলতে পারি। আবার ফুটবল ছাড়াও অন্যান্য সবকিছু দিয়ে উদাহরণ এখানে বানাতে পারি। যেখানেই আমি বানাই না কেন, ক্রিয়া শেষে কি হবে? লাম, লেন, ল অথবা লে যুক্ত হবে। আমি ফুটবল খেললাম, আমি বাজারে গেলাম, আমি খাবার খেলাম, আমি স্কুলে গেলাম, আমি কলেজে গেলাম, আমি মসজিদে গেলাম, আমি আমি নামাজ পড়লাম, আমি ঘুমালাম। যে কথাগুলো আমি বলি না কেন, গতকালকের কথা যখন বলতে যাব অথবা কিছুক্ষণ আগের কথা যখন আমি বলতে যাব, তখন কি হবে? ক্রিয়া শেষে লাম লেন ল যুক্ত করে আমাকে বলতে হবে বাংলায়। আর সেটা ট্রান্সফর্ম করতে গেলে আমাকে পাস্ট ইনডিফিনিটে বসাতে হবে, অর্থাৎ সাবজেক্ট ভি2 অবজেক্টে বসিয়ে, সাবজেক্ট ভি2 অবজেক্টে বসিয়ে এখানকার অর্থটা প্রকাশ করতে হবে। তাহলে এটা অর্থ প্রকাশ করলাম। সে ফুটবল খেললো, কি হবে? এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই। যত প্রবলেমটা ছিল সেটা হচ্ছে এই ক্ষেত্রে প্রবলেম ছিল। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে কথা বলতে গেলে আমি ফুটবল খেলি বলতে পেরেছি আই প্লে ফুটবল, কিন্তু হি যখন বলবো, যখন সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিটে হি, শি, ইট অথবা যে কোনো নাউন হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে, তখন মূল ভার্বের সাথে এস ইএস যুক্ত হবে। কিন্তু পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আর কোনো পার্থক্য হবে না। যেমন আমি যদি এখানে বলি যে সে ফুটবল খেললো, কি হবে? সে ফুটবল খেললো, কি হবে? হি প্লেড ফুটবল। আচ্ছা, একইভাবে যদি আমরা বলি উই প্লেড ফুটবল, বলতে পারি আমরা ফুটবল খেললাম, দে ফুটবল, তারা ফুটবল খেললো, ইত্যাদি ইত্যাদি আমরা এখানে বসাতে পারি। এক্ষেত্রে কোনো রকমের প্রবলেম হবে না। আচ্ছা, এবার আমি যদি কোনো একটা সেন্টেন্স লিখি, মনে করো লিখছি যে তুমি তুমি খেলবে, তুমি ফুটবল খেলবে। এই যে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়া, আমরা এখানে দেখতে পাচ্ছি কি? সাবজেক্ট অবজেক্ট, এখানে ভার্ব। যখন বাংলায় আমরা ভার্ব দেখতে পাচ্ছি, বাংলায় ভার্ব দেখলে সেখানে কি করব? সেখানে আমরা চিহ্ন করার চেষ্টা করব যেটা কোন টেন্সের কথা। এখানে বে দেখতে পাচ্ছি, ফুটবল খেলবে। খেলবে কথা বলা থাকলে কোন টেন্সে হচ্ছে? ফিউচার ইনডিফিনিট টেন্সে হচ্ছে। তাহলে আমরা এখানে কি বসাবো? স্ট্রাকচার অনুযায়ী ইউ উইল প্লে ফুটবল। ইউ উইল প্লে ফুটবল মানে কি? তুমি ফুটবল খেলবে। আমি যদি বলি যে সে ফুটবল খেলবে, কি হবে? সে ফুটবল খেলবে, কি হবে? হি উইল প্লে ফুটবল। এখন বলবো আমি এখানে শ্যাল বা উইলের পার্থক্য। আমি যদি বলি যে আমি ফুটবল খেলবো, তখন কি হবে? আই শ্যাল প্লে ফুটবল। অথবা বর্তমান নিয়মের ক্ষেত্রে আই উইল প্লে ফুটবল, এটাকেও বলা যায়। অর্থাৎ শ্যালের ব্যবহার বর্তমান নিয়মে শ্যালের ব্যবহারটা করেই না, উইলের ব্যবহারটা সব ক্ষেত্রে দেয়। আই উইল প্লে ফুটবল, ইউ উইল প্লে ফুটবল, হি উইল প্লে ফুটবল। সে খেলবে, আমি খেলবো, তুমি খেলবে, তিনি খেলবেন। আবার আমি যদি বলি অন্যান্য যে কথাই বলি না কেন, বেগোবেন থাকবে সেখানে। আমি নামাজ পড়বো, আমি খাবো, আমি ভাত খাবো, আমি কলেজে যাব, আমি স্কুলে যাব। সব ক্ষেত্রে স্ট্রাকচারটা কোথাকার হবে? ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হবে। অর্থাৎ সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, সাবজেক্ট তারপর উইলই বসাবে এখানে, পেঁচানোর দরকার নেই। সাবজেক্ট উইল ভি1 অবজেক্ট। আই উইল প্লে ফুটবল, আই উইল প্লে
ক্যারম, আই উইল প্লে বাস্কেটবল। আচ্ছা, আমি তারপরে বলবো যে আমি কলেজে যাব, আই উইল গো টু কলেজ। আমি বেড়াতে যাব, আই উইল গো ফর আউটিং। আমি নামাজ পড়বো, আই উইল প্রে মাই সালাহ। তারপর আমি বলবো আমি ঘুমাতে যাব, আই উইল গো টু স্লিপ। তারপর বলবো আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট, ইত্যাদি ইত্যাদি আমি এখানে বসিয়ে ফেলতে পারবো।